আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, তোমরা মুসলমানরা অবশ্যই একদিন কনস্টান্টিনোপল শহর বিজয় করবে। কতই না সৌভাগ্যবান সে সেনাপতি, আর কতই না সৌভাগ্যবান তার সেনাবাহিনী। প্রিয় নবীর এমন ভবিষ্যৎবাণী সত্য করে নিজেকে সেই সৌভাগ্যবান সেনাপতি করার জন্য যুগ যুগ ধরে প্রিয় নবীর সাহাবী থেকে শুরু করে ওসমানীয় সাম্রাজ্য পর্যন্ত আপ্রাণ চেষ্টা করতে থাকে এই কনস্টান্টিনোপলকে জয় করার জন্য, যেটা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তানবুলে অবস্থিত। কিন্তু 330 খ্রিস্টাব্দে নির্মাণ হওয়া এই কনস্টান্টিনোপল ছিল এতটাই দুর্ভেদ্য যে যত শাসক এই কনস্টান্টিনোপলকে জয় করতে গিয়েছে সবাই ফিরেছে ব্যর্থ হয়ে। কিন্তু আমার নবীর কথা তো আর মিথ্যা হতে পারে না, কারণ তিনি না জেনে কোনো কথাই বলতেন না। তাই তো 1453 খ্রিস্টাব্দে মাত্র 24 বছরের এক সুলতান জয় করে ফেলেন 1100 বছর ধরে চলা দুর্ভেদ্য সেই কনস্টান্টিনোপলকে। আর সেই মহাসৌভাগ্যবান সুলতান হলেন ওসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান, যাকে বলা হয় দ্বিতীয় মোহাম্মদ বা মোহাম্মদ আল ফাতিহ। কিন্তু এই অসাধ্য সাধন করার জন্য সুলতান মোহাম্মদ আল ফাতিহকে যে কি পরিমাণ ত্যাগ ও বীরত্বের পরীক্ষা দিতে হয়েছিল সেটাই জানাতে চলেছি আজকের ব্যাটেল অফ এম্পিয়ার 1453 মুভির এক্সপ্লেনেশনে। তো বেশি বক বক না করে শুরু করব আজকের ভিডিও। আর পুরো গল্প জুড়ে আমি ওমর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনে এক্সপ্লেইন বাই ওমর। সালটা তখন 1432 খ্রিস্টাব্দ আর দিনটা 30শে মার্চ। দ্বিতীয় সুলতান মুরাদের ঘরে জন্ম নেয় এক পুত্র শিশু। তখন সুলতান মুরাদ তার প্রিয় নবীর নামে তার ছেলের নাম রাখেন মোহাম্মদ। কিন্তু কেউ জানতো না যে এই ছেলেটিই হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা সেই সৌভাগ্যবান সুলতান। তবে মানুষ না চিনলেও প্রকৃতি কিন্তু তাকে ঠিকই চিনে ফেলেছিল, কেননা যে বছর সুলতান মোহাম্মদ জন্মগ্রহণ করেন অটোমানদের সে বছর প্রায় 4 গুণ ফসল বৃদ্ধি পেয়েছিল। এভাবেই সাল গিয়ে দাঁড়ায় 1451 খ্রিস্টাব্দ, যেখানে সুলতান মুহাম্মদ তরোয়ালবাজির ট্রেনিং দিচ্ছিল তারই সেনাপতি হাসানের কাছে। ঠিক তখনই সেখানে খবর আসে তার প্রিয় বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই খবর শোনা মাত্রই সুলতান মুহাম্মদ দ্রুত তার বাবার কাছে যান আর তার বাবার কাছে প্রতিজ্ঞা করে বলেন, বাবা, আমি আপনার সমস্ত অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করব, সেই সাথে আমি কনস্টান্টিনোপলকে আল্লাহর পথে জয় করে ছাড়বো ইনশাআল্লাহ। এভাবেই সুলতান মুহাম্মদ তার বাবাকে শেষ বিদায় জানায়। এরপর সুলতান মুহাম্মদ তার সিংহাসনে বসেন। এখানে তার মন্ত্রী হালিল পাশা প্রথমেই তার কাছে ক্ষমা চেয়ে নেন। এর কারণ হলো সুলতান মুহাম্মদের যখন 12 বছর বয়স তখন তার বাবা সুলতান মুরাদ তাকে সিংহাসনে বসিয়ে নিজে চলে গিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু তখন আবার তারা হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিল, যার কারণে হালিল পাশা সুলতান মুরাদের সাথে কথা বলে তাকে আবার সিংহাসনে ফিরিয়ে আনেন, যার কারণে সুলতান মুহাম্মদকে তার সিংহাসন ছেড়ে দিতে হয়েছিল। তখন হালিল পাশা সুলতানকে বুঝিয়ে বলে যে তখন কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছিল। সুলতান মুহাম্মদও তখন সবকিছু বুঝতে পেরে তাদের যার যা পথ সেই পদেই বহাল রাখে। এদিকে সুলতান মুহাম্মদের সিংহাসনে বসার খবর কনস্টান্টিনোপল সহ আশেপাশের সকল রাজ্যে ছড়িয়ে পড়ে। কনস্টান্টিনোপলের সিংহাসন তখন রোমান সম্রাট 10ম কনস্টান্টিনের অধীনে ছিল। কিন্তু সুলতান মুহাম্মদের সিংহাসনে বসার খবর শুনে কনস্টান্টিনোপলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডিউক খুবই চিন্তিত ছিলেন। তবে মহলের বাকি সদস্যরা মুহাম্মদকে তেমন একটা গুরুত্ব দিত না, কেননা সুলতান মুহাম্মদের ওপর আগে থেকেই সিংহাসন হারানোর একটা কলঙ্ক লেগে আছে। শুধু তাই নয়, সুলতান মুহাম্মদের নিজের রাজ্যের লোকদেরও তাকে নিয়ে সন্দেহ থাকতো যে আদৌ কি সুলতান মুহাম্মদ এত বড় রাজ্য সামলাতে পারবেন কিনা। যাই হোক, বাইজেন্টাইন সম্রাট সুলতান মুহাম্মদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ছলে সুলতান মুহাম্মদের রেপুটেশন খারাপ করার জন্য এক কৌশল অবলম্বন করেন। কনস্টান্টিনো এবার কাজে লাগায় শাহজাদা ওরহানকে। ওরহান ছিল সুলতান মুহাম্মদের চাচাতো ভাই, যে কিনা অনেকদিন আগেই যুদ্ধ করতে গিয়ে কনস্টান্টিনোপলের হাতে বন্দী হয়ে গিয়েছিল। আর শাহজাদা ওরহানকে যেন মেরে না ফেলা হয় এই কারণে প্রতি বছর তার ভরণ পোষণের জন্য অটোমান সাম্রাজ্য থেকে কনস্টান্টিনোপলকে বিপুল পরিমাণ অর্থ দেয় ওরহানের ভরণ পোষণের জন্য। এবার বাইজেন্টাইন সম্রাট সেই মুদ্রার পরিমাণ আগে থেকে দ্বিগুণ করে দেন। সম্রাট এবার সুলতান মুহাম্মদকে তার রাজ্য অভিষেকের জন্য অভিনন্দন জানান। তিনি সুলতান মুরাদের মৃত্যুতে শোক জানান, সেই সাথে সুলতান মুহাম্মদকে বলেন তিনি চান সুলতান মুহাম্মদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক। সেই সাথে ওরহানের জন্য পাঠানো মুদ্রা দ্বিগুণ করারও প্রস্তাব দেন। যদিও সুলতান মুহাম্মদের মনে কনস্টান্টিনোপল জয় করার গভীর ইচ্ছা ছিল, কিন্তু তারপরেও সে বাইজেন্টাইনদের এই শর্তগুলো মেনে নেন, কেননা কোনো সুলতানেরই কারো সাথে গায়ে
গায়ে পড়ে ঝগড়া করার স্বভাব ছিল না। তবে সুলতানের এমন সিদ্ধান্তে তার দরবারেরই অনেকেই খুশি ছিল না, বিশেষ করে তার কাছের মন্ত্রী জারুজ আর সরজা। তখন সুলতান তাদেরকে বোঝায় যে কনস্টান্টিনোপলকে আক্রমণ করার সময় এখনো আসেনি। আক্রমণ করার জন্য তাদেরকে সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতেই হবে। সেদিন রাতেই সুলতান মোহাম্মদ তার পূর্বপুরুষদের বানানো একটা ম্যাপ দেখে নিজেদের রাজ্য রক্ষা করার। আর রাতে ঘুমানোর পরে সুলতান মোহাম্মদ স্বপ্নে তার পূর্বপুরুষ ওসমান গাজীকে দেখে, যিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওসমান গাজী তখন সুলতান মোহাম্মদকে বলে, তুমি হলে সেই সুলতান যে কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা সেই কনস্টান্টিনোপল দখল করবে। এরপর সে তার হাতে থাকা আংটিটি সুলতান মোহাম্মদ পরিয়ে দিতে চান। ঠিক তখনই এক ভয়ঙ্কর আগুনের গোলায় পুড়তে পুড়তে সুলতান মোহাম্মদের ঘুম ভেঙে যায়। এবার সুলতান মোহাম্মদ বুঝতে পারে তার সামনে আসতে চলেছে কনস্টান্টিনোপল জয় করার সেই ভয়ানক যুদ্ধ। তাই তো এবার সে তার মন্ত্রীদের অস্ত্রাগারের অস্ত্র বানানোর কাজ শুরু করতে বলেন। সেই সাথে তাদের সেনা ও নৌবহরকে আরো শক্তিশালী করতে যা করা দরকার তাই করতে আদেশ করেন। এইদিকে বাজারের মধ্যে সেনাপতি হাসানের সঙ্গে দেখা হয়ে যায় ইরার। এখানে সেনাপতি হাসান ইরাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। অন্যদিকে কনস্টান্টিনোপল শহরের রাজা বেশ খুশমেজাজেই ছিলেন। এবার বাইজেন্টাইন সম্রাট সুলতান মোহাম্মদের বিরুদ্ধে আরো ভয়ানক চাল চালেন। অটোমানদের ভেতরেই গারমান রাজ্যে বিদ্রোহীদের বিদ্রোহের খবর শুনতে পেয়ে সেই বিদ্রোহীদের উদ্দেশ্য করে সে একটা চিঠি লেখে। আর সেই চিঠিতে হালিল পাশা সহ রাজ্যের আরো ভালো ভালো কয়েকজন নেতার নামও লিখে দেয়, যাতে করে বিদ্রোহীরা সাহস পেয়ে তাদের বিদ্রোহ আরো বড়সড় করে শুরু করতে পারে। সেই সাথে হালিল পাশা সহ রাজ্যের বড় বড় নেতার নাম এই কারণেই দেওয়া হয়েছিল যে পরবর্তীতে যদি এই খবর লিকও হয় তাহলে সুলতান মোহাম্মদের মন্ত্রিসভার মধ্যেই যেন ফাটল ধরে। কিন্তু সুলতান মোহাম্মদও কম ছিল না, তাই তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ছলে তাদের মধ্যে নিজের একজন গুপ্তচর রেখে দিয়েছিল নজরদারির জন্য। পরের দিন সকালবেলা চিঠি নিয়ে বিদ্রোহীদের হাতে দেওয়ার সময় রাস্তায় তাদের উপর আক্রমণ করে বসে সেনাপতি হাসান ও তার বন্ধু। এক কথায় রীতিমতো তাদের সবাইকে কচুকাটা করার পরে সেনাপতি হাসান তাদের হাত থেকে সেই চিঠি ছিনিয়ে নেয়। এইদিকে সুলতান মোহাম্মদ তখন বনের ধারে শিকারে ব্যস্ত ছিলেন। তখন সেনাপতি হাসান এসে সুলতানকে সেই চিঠিটা দেন। এবার চিঠিটা পড়ার পরে সুলতান মোহাম্মদের কলিজার মধ্যে আগুন লেগে যায়, কিন্তু সে কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। এবার রাজমহলে সেই বিদ্রোহীদের নিয়ে আলোচনা হয়। এখানে সরজা হলো বিদ্রোহীদের বিপক্ষে, তার কথা হলো বিদ্রোহীরা হলো দেশদ্রোহী, ওদের বেঁচে থাকার অধিকার নেই। অন্যথায় হালিল পাশা চায় বিদ্রোহীদের সাথে আলোচনা করে একটা সমাধান বের করতে, কারণ রক্তপাত কখনোই শান্তি বয়ে আনে না। তখন সুলতান বিদ্রোহীদের লিডার ইব্রাহিমকে ভেতরে ডাকতে বলে। এবার সুলতান মোহাম্মদ ইব্রাহিমকে শপথ করায় যে সে যতদিন বাঁচবে সুলতানের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করবে না। সেই সাথে সুলতান আরো বলে সে যদি কোনোদিন এই শপথ ভঙ্গ করে তবে সুলতানের তরবারিতেই তার মৃত্যু নির্ধারণ করা হবে। এবার সুলতান মোহাম্মদ হালিল পাশাকে আবারও ডাকেন এবং তার ওপর অনেক রাগ ঝাড়েন, কেননা হালিল পাশার অনুরোধেই সুলতান বাইজেন্টাইনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছে, যার কারণে বাইজেন্টাইনরা এখন অটোম্যানদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। সেই সাথে সুলতান মোহাম্মদ হালিল পাশাকে আরো জিজ্ঞাসা করেন যে এই চিঠিতে তার নাম কেন। তখন হালিল পাশা বলে, দেখুন সুলতান, আমি ছিলাম আপনার বাবার বন্ধু, কেন আমি শুধু শুধু বাইজেন্টাইনদের সাথে মিশে এই ষড়যন্ত্র করতে যাব? এরপরেও যদি আপনার আমার ওপর সন্দেহ থেকে থাকে তাহলে আপনি যে শাস্তি দেন না কেন আমি তা মাথা পেতে নেব। এবার সুলতান সেখান থেকে চলে যায়। এইদিকে তাদের প্ল্যান ভেস্তে গেছে এটা শুনে বাইজেন্টাইন সম্রাট অনেক রেগে যায়, কিন্তু হালিল পাশা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিল না, চিঠির মধ্যে তার নাম কে লিখে রাখলো। ঠিক তখনই এক প্রহরী এসে বলে হালিল পাশাকে সুলতান মোহাম্মদ ডেকেছে। এই কথা শুনে হালিল পাশার স্ত্রী অনেক ভয় পেয়ে যায়, কেননা অটোমান সাম্রাজ্যে এরকম রাতের আধারে ডেকে নিয়ে অনেককে মৃত্যুদণ্ড দেওয়ার ইতিহাস রয়েছে। তখন হালিল পাশা তার স্ত্রীকে বোঝায় যে আমি কোনো পাপ করিনি, আল্লাহ আছেন, তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। এবার হালিল পাশা ভয়ে ভয়ে সুলতানের কাছে গেলে সুলতান প্রথমেই তাকে এক গ্লাস পানি খেয়ে নিতে বলে। এবার সুলতান তাকে আশ্বস্ত করেন যে সুলতান কখনোই তার প্রতি সন্দেহ করেননি। এরপর হালিল পাশাকে কাছে ডেকে ম্যাপে আঁকানো একটা দুর্গ দেখায়, যে দুর্গটা এঁকেছিলেন ওসমান সাম্রাজ্যের চতুর্থ খালিফা বায়েজিদ, আর এই দুর্গটা রাজ্যের সুরক্ষা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখে। সুলতান তখন তার অটোমান সাম্রাজ্যে এই দুর্গ স্থাপন করার কাজ শুরু করতে বলেন, যা শুনে এবার হালিল পাশা বলে আমরা যদি এখনই এই দুর্গের কাজ শুরু করি তাহলে আশেপাশে থাকা রাজ্যগুলো আমাদের উপর হামলা করতে পারে। তখন সুলতান তাকে জানায় যে সুলতান কোনো কিছুরই পরোয়া করেন না। পরের দিন থেকে খুব জোরে সোরেই তাদের সেই দুর্গ আর অস্ত্র বানানোর কাজ শুরু হয়ে যায়। সুলতান মোহাম্মদ নিয়মিত এই কাজের উপরে নজর রাখছিলেন। এই খবর দ্রুতই বাইজেন্টাইন সম্রাটের কাছে পৌঁছালে তিনি সুলতান মোহাম্মদকে এই দুর্গ স্থাপন থেকে বিরত থাকতে বলে একটা চিঠি লিখেন, কিন্তু সুলতান মোহাম্মদ তার এই চিঠির উত্তরে বলেন আমার রাজ্যের সুরক্ষার জন্য আমি একটা দুর্গ না, প্রয়োজনে 10টা দুর্গ স্থাপন করব। এই দুর্গ নিয়ে আমি কারো কোনো কমান্ড শুনবো না, এখানে সব আমার আদেশ চলবে। আর এই দুর্গ স্থাপন নিয়ে অটোমানদের সাথে আশেপাশে থাকা আরো 2টা রাজ্যের যুদ্ধ লেগে যায়।
অটোমানরা তাদেরকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছাড়ে। অটোমানদের এমন কাণ্ডে এবার বাইজেন্টাইন সম্রাট অনেক রেগে যায়, আর সে ডিউককে আদেশ করে আরবান আলীকে উঠিয়ে এনে অস্ত্রাগারের অস্ত্র বানানোর কাজ শুরু করে দিতে। এরপর আরবান আলীকে যখন এই প্রস্তাব দেওয়া হয়, আরবান আলী সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবুও ডিউক তাকে 1 প্রহর সময় দেয়। তবে সুলতান এটা আগেই আজ করতে পেরেছিল, তাই তো সে তার সেনাপতি পাঠিয়ে আরবান আলীকে তাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। এবার সুলতান মোহাম্মদ তার কাছে অনুরোধ করে সুলতানের হয়ে কাজ করার জন্য। তখন আরবান আলী সুলতানের হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। ওস্তাদ আরবান আলী মূলত একজন হাঙ্গেরিয়ান, সেই সাথে তিনি অনেক বড় মাপের একজন অস্ত্র তৈরিকারক। এই কারণেই তাকে নিয়ে এত টানাটানি। সেই সাথে তাদের নিরাপত্তার জন্য এখানে হাসানকে দায়িত্ব দেওয়া হয়। এরপরেই তারা আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের অস্ত্র বানানোর কাজ শুরু করে দেয়। এখানে আরবান আলীর সঙ্গে তার মেয়ে ইরাও ছেলে সেজে কাজ করছিল। পরবর্তীতে হাসান যখন ইরাকে এই কথা জিজ্ঞাসা করে, তখন ইরা বলে কিভাবে ছোটবেলা তাদের পুরো গ্রামকে বাইজেন্টাইনরা ধ্বংস করে দিয়েছিল। এরপর সেখানে থাকা মেয়েদেরকে বাজারে বিক্রি করে দিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো হওয়ায় আরবান আলীর মতো লোক ইরাকে কিনে নিয়েছিল। ইরা অস্ত্র বানানো বেশ পারদর্শী, তাই সে চায় এখানে থেকে অস্ত্র বানিয়ে বাইজেন্টাইনদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। যাই হোক, এদিকে বাইজেন্টাইন সম্রাটও জানতে পারে যে আরবান আলী তাদের হাত থেকে ফসকে গেছে। সেই সাথে মোরায় থাকা তার ভাইকেও অটোমানরা মেরে ফেলেছে। রাগে এবার সম্রাট ক্যাথলিক আর পোপদের কাছে সাহায্য চাইতে বলে, কিন্তু ডিউক তখন রাজার এই সিদ্ধান্তের বিরোধিতা করে, কারণ ক্যাথলিকদের স্বভাব হচ্ছে প্রথমে সাহায্য করে পরে সেই পুরো রাজ্যটাকেই নিজেদের দখলে নেওয়া। কনস্টান্টিনোপলের জনগণও তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তারাও কোনোভাবেই ক্যাথলিকদের এই অঞ্চলে ঢুকতে দিতে চায় না। যাই হোক, একদিকে সুলতান মোহাম্মদের অস্ত্র বানানোর কাজ খুব ধুমধামভাবেই চলছিল, অন্যদিকে ইউরোপিয়ানরা ব্যস্ত ছিল সৈন্য জোগাড় করার কাজে। এরই মাঝে অটোম্যানরা আবার অস্ট্রিয়ার একটা জাহাজ ডুবিয়ে দিলে অস্ট্রিয়ার রাজাও কনস্টান্টিনোপলকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সেই সাথে ভাটিকানের পোপও এবার তার দূত দিয়ে বার্তা পাঠায় যে কনস্টান্টিনোপলে যদি অ্যাথলিকদের জায়গা দেয় তাহলে তারা সেনা পাঠাতে প্রস্তুত। ডিউকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কনস্টান্টিন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সেই সাথে রাজ্যে বিদ্রোহীকারীদের নিজের লোক পাঠিয়ে দমন করা হয়। পরের দিন সকালে হালিল পাশা সুলতানকে এই সব খবর জানালে সুলতান তার নিজের ডিসিশনে অটল থাকে। সেই সাথে হালিল পাশাকে আদেশ দেয় দ্রুত অস্ত্র বানানোর কাজ কমপ্লিট করতে। এইদিকে এই কয়দিনের মধ্যে হাসান আর ইরা একে অন্যকে ভালোবেসে ফেলেছে, হয়তোবা সম্প্রতি তারা বিয়েও করেছে, যার কারণে হাসান 24 ঘন্টায় ইরাকে সেই অস্ত্রের কারখানায় পাহারা দিচ্ছিল। একদিন রাতে আরবান আলী যখন কাজ করছিল, তখনই হঠাৎ করে ডিউকের পাঠানো একজন গুপ্তচর আরবান আলীকে মারতে যায়, কিন্তু সময় মতো সেখানে হাসান চলে আসে আর সেই গুপ্তচরকে সেখানেই মেরে ফেলে। এই ঘটনার পরে তারা তাদের তোপ বানানোর কাজ আরো দ্রুত গতিতে বাড়িয়ে দেয় এবং সুলতানের আদেশে অবশেষে তাদের সমস্ত কামান এবং জাহাজ পুরোপুরি রেডি হয়ে যায়। এবার যুদ্ধের সমস্ত সরঞ্জাম রেডি হতে দেখে বাদশা অনেক খুশি হন। সেই সাথে সুলতান নিজেও যুদ্ধর সাজে সেজে নেন। যুদ্ধে যাওয়ার আগে সুলতান তার সন্তানকে বুকে জড়িয়ে ধরেন এবং স্ত্রী গুলবাহারের কাছ থেকেও বিদায় নেন। এইদিকে বাইজেন্টাইন সম্রাট তার দেশবাসীকে উদ্দেশ্য করে বলে তুর্কিরা তাদের উপর হামলা করতে চলেছে। এই খবর শোনা মাত্রই তাদের সকল সেনা প্রস্তুত হয়ে যায় নিজের রাজ্য রক্ষা করার জন্য। এরপর দুই সুলতানই তাদের সেনাপতিদের যুদ্ধের নিয়ম এবং কৌশলগুলো সব শিখিয়ে দেন। এবার সুলতান মোহাম্মদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে চলে আসেন কনস্টান্টিনোপলের সামনে। তখন রাজা কনস্টান্টিন এসে তাকে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে বলেন, তা না হলে এখানে প্রচুর রক্তপাত হবে বলে হুমকি দেন। কিন্তু সুলতান মোহাম্মদকে তো আর ভয় দেখিয়ে দমানো যায় না। সুলতান তখন বলে, আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেই এখান থেকে ফিরবো। এই কনস্টান্টিনোপল আজকে আমি জয় করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপরেই শুরু হয়ে যায় 1100 বছর ধরে চলা সেই ঐতিহাসিক যুদ্ধ। এখানে সুলতানের নেতৃত্বে তারা কামানের গোলা এবং তীরন্দাজদের দিয়ে তীর ছুড়তে থাকে। তীরের কারণে কিছু শত্রুপক্ষের সেনা মারা গেলেও কামানের গোলায় কনস্টান্টিনোপল শহরের দেয়ালে তেমন কোনো ক্ষতিই হয় না। এটা দেখে সুলতান এবার আদেশ করেন ওস্তাদ আরবান আলীর সেই বিখ্যাত কামান ব্যবহার করার জন্য। এইবার সেই কামান থেকে ছোড়া গোলা দেয়ালের এফর ওফর করে দেয়। এটা দেখে মুসলিম সেনারা এবার ধৈর্য হারিয়ে সেই কনস্টান্টিনোপলের দিকে যেতে শুরু করে। আর এখানেই তারা সবচেয়ে বড় ভুল করে ফেলে, কেননা ততক্ষণে রাজা কনস্টান্টিন কাউন্টার অ্যাটাক করে আর এই অ্যাটাকে প্রচুর মুসলিম সেনার হতাহত হয়। সুলতানের সেনারাও তখন পাল্টা অ্যাটাক করার চিন্তাভাবনা করে, কিন্তু এতেও তেমন একটা লাভ হয় না, কেননা বাইজেন্টাইনরা তখন পজিশন নিয়েছিল, যার কারণে সুলতানের লোকদেরকে মারা তাদের কাছে একদম সহজ ব্যাপার ছিল। এভাবেই প্রথম দিনের মতো যুদ্ধ শেষ হয়, কিন্তু যুদ্ধে দেখা যায় মুসলিম সেনারাই বেশি মারা গিয়েছে। এবার সুলতান মোহাম্মদ তার সেনাদের আদেশ দেন, যেহেতু দেওয়াল ভাঙা যাচ্ছে না, তাই আমরা এবার মাটিতে সুড়ঙ্গ করে দেয়ালে ধস নামিয়ে দিব। সুলতানের সেনারা এবার সুড়ঙ্গ খুঁড়তে গেলে তাদের এই পরিকল্পনাও ভেস্তে যায়। এটা দেখার পর সুলতান মোহাম্মদ এবার হাসানকে বলে, যেভাবেই হোক আজ রাতেই
ওদেরকে মরণ কামড় দিতে হবে। সেদিন রাতেও আরো এক দফা যুদ্ধ চলে, কিন্তু এখানে মুসলিম সেনারা বাইজেন্টাইনদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। বাইজেন্টাইনরা মুসলিমদেরকে আগুনের বর্ষা ছুড়ে জীবন্ত পুড়িয়ে মারতে থাকে। এতগুলো লাশ একসাথে দেখার পর সুলতান মনে বেশ কষ্ট পায়। সেই সাথে সে খবর পায় কনস্টান্টিনোপলের লোকেরা তাদের জাহাজগুলো ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে ওস্তাদ আরবান আলী আবার কামান চালাতে গিয়ে বেশ আহত হয়ে পড়েন। এই সব ঘটনার পর সুলতান এবার তার মন্ত্রীদের ওপর অনেক রাগ ঝাড়েন। একদিকে মুসলমানরা শোক পালন করছে, আর অন্যদিকে কনস্টান্টিনোপলের লোকেরা আনন্দে মেতেছিল, কারণ 32 দিন হয়ে গেল এই পর্যন্ত সুলতান আর কোনো আক্রমণ করার সাহস করেননি। রাজা কনস্টান্টিন ধরেই নিয়েছেন সুলতান তার হার মেনে নিয়েছে। এইদিকে সুলতান একদম মন থেকে ভেঙে পড়েছে, যার কারণে সে সারাদিন তাঁবুর মধ্যেই থাকে। সেই সাথে তার রাজ্যের মন্ত্রীদের মধ্যেও ফাটল ধরে গেছে। কেউ বলছে যুদ্ধ চাইছি না, আবার কেউ বলছে যুদ্ধ চাই। এভাবেই 40 দিনের দিন সেখানে তার শায়েক এসে হাজির হয়। শায়েক তখন সুলতানকে বলে, তোমার কি হয়েছে, তুমি এত ভেঙে পড়েছো কেন? তখন সুলতান তার কাছে তার মনের কষ্ট শেয়ার করে যে সে বাইজেন্টাইনদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। এটা শুনে শায়েক সুলতানকে নিয়ে তার পূর্বপুরুষ ওসমান গাজীর কবর দেখায়। সেই সাথে সে এটাও বলে কিভাবে ওসমান গাজী বৃদ্ধ বয়সে জীবনের মায়া ত্যাগ করে কনস্টান্টিনোপল দখল করতে এসেছিল। সে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে শহীদ না হয়ে যায়। এবার সুলতান মোহাম্মদ তার হারানো মনোবল আবারও ফিরে পায়, আর সে বুঝে যায় তার এখন কি করতে হবে। তারা যেহেতু ট্র্যাপ থাকার কারণে সাগরের মধ্যে দিয়ে জাহাজ নিতে পারবে না, তাই যেইটুকু জায়গা ট্র্যাপ রয়েছে ওইটুকু জায়গা তারা জাহাজ ডাঙা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাবে। আর এই একটা মাত্র কৌশল সেদিন পুরো যুদ্ধের সিস্টেমকেই চেঞ্জ করে দিয়েছিল। আর সকালবেলা কনস্টান্টিনোপলের লোকেরা যখন এই দৃশ্য দেখে, তারা তো রীতিমতো ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এবার সুলতান মোহাম্মদ তার সেনাদের সামনে দাঁড়িয়ে একটা জ্বালাময়ী ভাষণ দেন, আর এই ভাষণ শুনে সুলতানের সেনাদেরও এবার মনে সেই মনোবল জাগ্রত হয়। এবার হাসান ইরার সঙ্গে দেখা করে, আর ইরাকে বলে, যদি এই যুদ্ধে আমি শহীদ হই তাহলে তুমি আমার বাচ্চাকে বলে দিও তার বাবা কেমন বীর পুরুষ ছিলেন। পরের দিন সুলতান সবাইকে নিয়ে একসাথে নামাজ আদায় করেন, আর নামাজ শেষে ঝাঁপিয়ে পড়েন সেই কনস্টান্টিনোপল জয় করার উদ্দেশ্যে। মুহূর্তেই তাদের গোলা গিয়ে কনস্টান্টিনোপলের পুরো দেয়ালকেই গুড়িয়ে দেয়। মুসলিম সেনারা এবার একযোগে ঝাঁপিয়ে পড়ে কনস্টান্টিনোদের ওপর, আর রীতিমতো তাদেরকে কচুকাটা করতে থাকে। আর এই যুদ্ধের মাঝেই দুই সেনাপতি এবার মুখোমুখি হয়ে যায়। এ যেন পুরো বাঘে সিংহে লড়াই, কারো থেকে কেউ কম নয়। একবার হাসান মার খাচ্ছে তো একবার গুস্তিয়ানি। এইভাবে তাদের দুজনের তরোয়ালবাজি প্রায় অনেকক্ষণ পর্যন্ত চলে। কিন্তু বুঝতে হবে ভাই, হাসানের কাছে রয়েছে ইমানি শক্তি। একটু দেরিতে হলেও সে গুস্তিয়ানিকে মারতে সক্ষম হয়। এবার হাসান মুসলিমদের বিজয় নিশান নিয়ে মিনারের দিকে উঠতে শুরু করে। অন্যদিকে ডিউক রাজা কনস্টান্টিনকে বলে এই রাজ্য ছেড়ে আপাতত চলে যেতে, কিন্তু পালিয়ে যাওয়াটা রাজাদের আমলে নেই। প্রয়োজনে মরে যাবে, তবুও রাজ্য ছেড়ে পালাবে না। এইদিকে হাসান যখন সেই মিনারে উঠে, কয়েকটা তীর এসে তার বুকের এফোর করে দেয়, তবুও হাসান হাল ছাড়ে না। সে শেষ পর্যন্ত তাদের বিজয় নিশান ওই মিনারের উপরে উড়িয়েই ছাড়ে। আর সেখানেই হাসানের মতো একজন বীরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে। নিচ থেকে তখন এই দৃশ্য ইরাও দেখে, আর সে শুধু তার গর্ভে থাকা সন্তানের কথা চিন্তা করে ধৈর্য ধারণ করে। এবার কনস্টান্টিনোপল পরাজিত হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুলতান এখানে কনস্টান্টিনোপলের মন্ত্রীদের হত্যা না করে বা শাস্তি না দিয়ে তাদেরকে মাফ করে দেন। এবার সুলতান মোহাম্মদ সেখানে অন্দরমহলে যায় এবং সেখানকার নাগরিকদের বলে, আপনারা আগে যেরকম ছিলেন এখনো সেরকমই থাকবেন। আপনারা যে যার ধর্ম তার ভাবে পালন করবেন। কেউ আপনাদেরকে কোনো ডিস্টার্ব করবে না, কেউ কিচ্ছু বলবে না। আর এরকম একটা হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে আমাদের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কেমন হয়েছে মুভিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।